হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে 2026 আইসিএসসি বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য বাংলার ইম্পর্টেন্ট রচনার লিস্ট নিয়ে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি যেমন মোস্ট এক্সপেক্টেড রচনাগুলো সম্পর্কে বলবো, সেই সাথে এই ভিডিওতে বলে দেবো তোমরা যারা আমার পিডিএফ নোটস পারচেস করেছো এই রচনার, সেই পিডিএফ নোটস থেকে কোন কোন রচনা এবছরের জন্য তোমরা পড়বে না, যেগুলো বাদ দেবে। সেই সঙ্গে এই ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য থাকছে যে পিডিএফ নোটসে আমরা এই বছরে কোন কোন ইম্পর্টেন্ট রচনা অ্যাড করেছি, যেগুলো তোমাদের এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সঙ্গে ভিডিওর শেষে থাকছে একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমি মোস্ট এক্সপেক্টেড রচনার কথা বলছি, সেই রচনাগুলো তৈরি থাকলেই কিন্তু শুধু চলবে না। রচনা লেখার সময় কোন বিষয়গুলোর উপর নজর রাখলে তবেই তুমি রচনায় 15 আউট অফ 15 অথবা তার কাছাকাছি মার্কস গেইন করতে পারো সেটা। কাজে সম্পূর্ণ বিষয়টা জানতে গেলে ভিডিও কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, রচনা কমন পাওয়ার জন্য একটা দুটো বা পাঁচটা রচনা করে গেলেই কিন্তু রচনা কমন পাওয়া যায় না। এবং রচনা ঠিক এক্সামের আগের দিন একটু দুলে দুলে লার্ন করে নেব বা দেখে নেব কোনটা আসতে পারে, তাহলেও কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। তাহলে আমি একদম এক্সামের আগের দিন এই ভিডিওটা দিতাম। আমি কিন্তু ভিডিওটা প্রায় এতদিন আগে দিচ্ছি, তোমাদের 17 ফেব্রুয়ারি এক্সাম, আর আজ ডিসেম্বর মাসে আমি প্রথম দিকেই ভিডিওটা তোমাদের জন্য আপলোড করে দিলাম। তার কারণ কি, এই রচনার প্রিপারেশন কিন্তু ঠিক এতদিন ধরেই চালানো উচিত এবং এই সময় ধরে তোমরা এই রচনাটা প্র্যাকটিস করবে। কিভাবে আমি বলছি সেটা ভালো করে। রচনা কমন পেতে গেলে রচনার বিষয়কে জানতে হয় না, শুধু রচনার ক্যাটাগরিকে জানতে হয়। এবং সেই ক্যাটাগরিটা তুমি যদি জানতে পারো, সেই টাইপ লেখার প্রসেস তুমি জানতে পারো যদি, তাহলে সেই টাইপের দুটো রচনা বা একটা রচনা করা থাকলেও কিন্তু আরও রচনা তুমি লিখে আসতে সক্ষম হবে। তাহলে প্রথমেই আমি যে বিষয়ে আসবো সেটা হচ্ছে বিজ্ঞান নির্ভর রচনা। আজকে আমি 8টা রচনার কথা বলবো তোমাদের। সেই 8টা রচনার মধ্যে তোমরা যদি 8টা রচনার মধ্যে দিয়ে যাও, তাহলেই কিন্তু বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার এবং তোমরা কমন পাওয়ার দিকে চলে যাচ্ছ। প্রথমে আসবো বিজ্ঞান নির্ভর রচনা। আমাদের আধুনিক সমাজ একেবারে বিজ্ঞান নির্ভর, কাজে বিজ্ঞানকে ফেলে আমরা এগোতেই পারি না। গত বছর বিজ্ঞান নির্ভর রচনা একটা এসে গেছে মানে এবছরে আসবে না, এমনটা কিন্তু কখনোই নয়। বিজ্ঞান নির্ভর রচনার মধ্যে আমাদের রাখতে হবে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এছাড়া আলাদা করে যে বিষয়গুলো সেগুলো করে আলাদা আলাদা করে আমি বলছি। বিজ্ঞানের ভালো বা মন্দ দিক এবং বিজ্ঞান ও কুসংস্কার, এই প্রত্যেকটা বিষয় তোমাকে জানতে গেলে, মানে ভালো লিখতে গেলে ওই প্রত্যেকটা রচনা আলাদা করে লার্ন করতে হবে একেবারেই কিন্তু নয়। জানতে হবে নির্দিষ্ট কিছু বিষয়। আর সেই কারণে এখনই একটা ডায়েরি বা কপি রেডি করে ফেলো, ছোট ছোট করে পয়েন্টস করে বিষয়গুলো লিখে ফেলো এবং রোজ সেগুলো মধ্যে দিয়ে তুমি যেতে থাকো। তাহলে দেখবে এক্সাম হলে তুমি ডেফিনেটলি রচনা কমন পাবে এবং ভালো মার্কস পাবে। আর যারা আমার পিডিএফ নোটস পারচেস করেছো ইতিমধ্যে, তাদের তো কোনো সমস্যাই নেই, তারা পিডিএফ নোটসের মধ্যেই সেই বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে চলো আমি আসবো পরবর্তী বিষয়, যেটা বললাম মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতে গেলে যে বিষয়গুলো জানতে হবে, এই প্রত্যেকটা বিষয় মানে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এগুলো কবে এলো, কারা করলো, এগুলোর উপকারিতা, এগুলোর অপকারিতা, এগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলেই কিন্তু তুমি অনেকটা রচনা কভার করে ফেলছো। এই আজকের আধুনিক যুগের এই বিষয়গুলো সম্পর্কে ভালো এবং খারাপ দিক সমস্তটাই তুমি কভার করে ফেলছো। তাহলে যে কোনো রচনাই আসুক তুমি কিন্তু লিখে আসতে সক্ষম হচ্ছ। কাজে সামান্য কিছু বিষয় লার্ন করে রাখলে তুমি বিষয়গুলো নিজেই লিখতে পারছো। এরপর হচ্ছে বললাম বিজ্ঞানের ভালো মন্দ, ওটাও কিন্তু ওখান থেকেই জুড়ে যাচ্ছে। আর কুসংস্কার বনাম বিজ্ঞান যেটা আসে, সেটাকে তোমাদের ভালোভাবে লিখতে গেলে তোমাদের বিজ্ঞান কি, বিজ্ঞানের মধ্যে কি কি বিষয় পড়ছে, বিজ্ঞানের অগ্রগতিটা কিভাবে হয়েছে, বর্তমানে বিজ্ঞানের পরিস্থিতিটা কি সেটা তোমাকে জানতে হচ্ছে এবং কুসংস্কার কি সেটা জানতে হচ্ছে।
অনেক আগে থেকে কোন কুসংস্কারের মধ্যে মানুষ ছিল, সেগুলো থেকে কিভাবে এখন কাটিয়ে উঠেছে, এখনও কাটিয়ে উঠতে পারেনি কোন কুসংস্কারগুলো, সেগুলো জানতে হবে। এবং কুসংস্কারকে ফেলে রেখে কিভাবে বিজ্ঞানের সাথে মানুষকে চলতে হবে সেটা বললে কিন্তু রচনাটা ভালোভাবে ক্লিয়ারলি লিখে আসতে পারবে। এরপর যে বিষয়ে আমি যাব, পরবর্তী যে টপিক, 8টা টপিকের দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে বিদ্যালয় সংক্রান্ত বা তোমাদের স্কুল সংক্রান্ত একটা বিষয়। সেখানে কিন্তু বহু রচনা আসতে পারে। বিদ্যালয়ে তোমার প্রথম দিন, বিদ্যালয়ে তোমার শেষ দিন, বিদ্যালয়ে তোমার স্মরণীয় দিন, বিদ্যালয়ে তোমার সবচেয়ে খারাপ দিন, বিদ্যালয়ে তোমার সবচেয়ে ভালো দিন, বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন, শিশু দিবস পালন, বিজ্ঞান প্রদর্শনী, অথবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অথবা বার্ষিক সাংস্কৃতিক উৎসব, অথবা তোমার বিদ্যালয়ের খেলার মাঠ। এরকম বিভিন্ন রচনা কিন্তু তোমাদের আসতে পারে। সেক্ষেত্রে তোমার বিদ্যালয় কোনটি, তোমার বিদ্যালয় কোথায়, তোমার বিদ্যালয়কে তোমার কেন ভালো লাগে, সেগুলো তুমি জেনে রাখো। এবার পার্টিকুলার রচনা লিখতে গেলে সেই বিষয়টা ঠিক কী, ধরো শিক্ষক দিবস, শিক্ষক দিবস কবে পালন করা হয়, ওই দিনটায় তোমার বিদ্যালয়ে কি করা হয়, এটা কিন্তু শুধু শিক্ষক দিবস না, সব ক্ষেত্রে তুমি জেনে রাখবে ওই পার্টিকুলার দিনে তোমরা স্কুলে কি করো, আগে থেকে সেই দিনটার জন্য কিভাবে নিজেদের প্রিপেয়ার করো, তোমাদের শিক্ষক শিক্ষিকারা কিভাবে তোমাদের সাহায্য করেন ওই বিষয়টার জন্য, কোন শিক্ষক বা শিক্ষিকাকে সেই দিনগুলোয় তোমার খুব কাছের বলে মনে হয়েছে, অভিভাবক স্থানীয় মনে হয়েছে, বন্ধু স্থানীয় বলে মনে হয়েছে, ওই দিনগুলো তুমি কিভাবে কাটিয়েছো, এবং ওই নির্দিষ্ট দিনটা তুমি কি ঠিক কতটা এনজয় করতে পেরেছো, তুমি ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বিষয়ে কিভাবে অংশগ্রহণ করেছিলে, তোমার অ্যাচিভমেন্ট কি ছিল, এই সমস্ত বিষয়টা গুছিয়ে লিখতে পারলেই তুমি কিন্তু বিদ্যালয় সংক্রান্ত যে কোনো রচনায় ভালো মার্কস পেয়ে যাবে। এবার আরেকটা মজার বিষয়, যদি বিদ্যালয়ের যে কোনো স্মরণীয় দিন আসে, তাহলে এই সবকটার মধ্যে একটা কিন্তু তুমি যে কোনো একটা লিখলেই মার্কস পেয়ে যাচ্ছ। শুধু শেষ করবে এই বিষয় কেন সেই দিনটা তোমার কাছে স্মরণীয়। এরপর যে টপিকে আমরা আসবো সেটা হচ্ছে প্রকৃতি, সমাজ এবং পরিবেশ সংক্রান্ত টপিক। এটাও তোমাদের প্রত্যেকবারই একটা না একটা আসে। সেটা কি, সেখানে আমরা রাখছি নিরক্ষরতা দূরীকরণ। তোমরা ভালোভাবেই জানো আমাদের সমাজের জন্য নিরক্ষরতা কতটা ভয়ঙ্কর একটা বিষয়। কাজে সেই ভয়ঙ্কর নিরক্ষরতা দূর করতে গেলে তোমাদের ছাত্রদের ভূমিকা কি হওয়া উচিত, আমাদের মানে সমাজ পরিবেশের ভূমিকা কি হওয়া উচিত, নিরক্ষরতা কি, পূর্ব থেকে বর্তমান আমাদের দেশের পরিস্থিতি এই বিষয়ে কীরকম, এই সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। নিরক্ষরতা কেন ভয়ঙ্কর, কেন খারাপ, সেটাও তোমাদের জানতে হবে। কাজে এভাবে জানলে তোমরা কিন্তু রচনাটা ভালোভাবে লিখে আসবে। তারপরের একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গাছ, বৃক্ষ। সেটা গাছ কাটার বিভিন্ন রকমভাবে হতে পারে, বৃক্ষরোপণ নিয়ে হতে পারে, হতে পারে বর্তমান সমাজে গাছ কেটে যে বহুতল নির্মাণ করা হচ্ছে তার ক্ষয়ক্ষতি নিয়ে, বিভিন্ন রকমভাবে কিন্তু রচনাটা আসতে পারে। এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কিত একটা রচনা। এই পরিবেশ দূষণ সম্পর্কিত রচনা লিখতে গেলে তোমাকে পরিবেশ দূষণ কি জানতে হবে, পরিবেশ দূষণ কি কিভাবে হয়, কোন কোন উপায়ে হয়, শুধুমাত্র এয়ার পলিউশন লিখলেই কিন্তু হবে না। তোমরা অনেকেই যেটা করে থাকো, পরিবেশ দূষণ সংক্রান্ত একটা ছোট্ট ভূমিকা লিখলে, লেখার পরেই সম্পূর্ণ এয়ার পলিউশন নিয়ে লিখতে শুরু করে দিলে। পরিবেশ দূষণ বা মানে এয়ার পলিউশনই একমাত্র পরিবেশ দূষণ নয়, দূষণ বিভিন্ন রূপে আসতে পারে, সেটা সম্পূর্ণ তোমাকে জানতে হবে। এমনকি মানবিক দূষণ, মনুষ্যত্ব দূষণ, মন দূষণ, সেটাও কিন্তু এর মধ্যে ঢোকাতে হবে, কারণ ওটাও আমাদের পরিবেশের অঙ্গ, ওটাও কিন্তু পরিবেশ দূষিত হওয়ার জন্য ভীষণভাবে দায়ী। কাজে এই সমস্ত বিষয়টা তোমাকে লিখতে হবে। এরপর আসবো ঋতু বৈচিত্র্য। ঋতু বৈচিত্র্য মূলত বাংলার উপরেই আসে। বাংলার ঋতু কয় প্রকার, কি কি, কোন সময় কি কোন ঋতু হচ্ছে। এছাড়া বাংলার ঋতুর মধ্যে পার্টিকুলার কোনো ঋতু নিয়ে তোমাদের রচনা আসতে পারে, শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল বা শরৎকাল। এছাড়া কোনো শীতের সকাল, কোনো গ্রীষ্মের দুপুর, এরকমভাবে রচনাটা আসতে পারে। কাজে পার্টিকুলার কোন ঋতু কোন সময়ে হয়, সেই সময়কার মানে নির্দিষ্ট সিজনাল ফুল ফল কি, সেই সময়কার মানুষকে কেমনভাবে দিনগুলো উদযাপন করে, ধনী এবং দরিদ্রের মধ্যে সেই ঋতুর গ্রহণযোগ্যতা কীরকম, খারাপ ভালো দিকগুলো, এই সবটা কিন্তু তোমাকে জানতে হবে। কাজে প্রত্যেকটা কোনা প্রত্যেকটা পয়েন্টস তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আর তার জন্য একটা ডায়েরি মেনটেন করা দরকার। যারা আবার বলছি, যারা PDF নোটস নিয়ে নিয়েছো বা যারা কোনো রচনা বই ফলো করে নিজেদের প্রিপেয়ার করেছো, তারা কিন্তু এই বিষয়গুলো বারবার দেখতে থাকবে। আর এখন থেকেই তোমাদের সেই প্রোগ্রামটা শুরু করে দেওয়া প্রয়োজন। এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে সাহিত্য ও সংস্কৃতিমূলক রচনা। সেক্ষেত্রে বাংলার উৎসব একটা ইম্পর্টেন্ট টপিক। বাংলার উৎসব বলে রচনা আসতে পারে, বাঙালির উৎসব বলে আসতে পারে, বাংলার উৎসব কোনো পার্টিকুলার উৎসবকে কেন্দ্র করে আসতে পারে, মূলত দুর্গাপূজা, সেটা আসতে পারে। এছাড়া হচ্ছে বাংলার চলচ্চিত্র বা বাংলার
শিক্ষা মানে সংস্কৃতি বিভিন্ন রকমভাবে আসতে পারে। চলচ্চিত্র রচনার ক্ষেত্রে তোমরা একাল এবং সেকাল, আগে চলচ্চিত্র কী ছিল, বর্তমানে কি, সেই বিষয়টা তোমাকে সম্পূর্ণ জানতে হবে। বর্তমানকালের ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলো কি, বর্তমানকালে চলচ্চিত্রের গাফিলতি কোথায়, আগে চলচ্চিত্রের স্বর্ণযুগ গেছে, আজ আমরা কেন হারাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে তোমাকে লিখতে হবে। এরপরে আমরা যাব অভিজ্ঞতামূলক রচনা। অভিজ্ঞতামূলক রচনার ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা বা ভ্রমণমূলক কোনো রচনা। সেক্ষেত্রে একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণ হতে পারে, একটি সামুদ্রিক স্থানে ভ্রমণ হতে পারে কোনো গ্রামের ভ্রমণের অভিজ্ঞতা, কোনো শহর ভ্রমণের অভিজ্ঞতা, কোনো পাহাড়ের ভ্রমণের অভিজ্ঞতা, অথবা বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা। কাজে প্রত্যেকটা পার্টের উপর নির্দিষ্ট কোনো শহর, নির্দিষ্ট কোনো স্থানের একটা এক্সপেরিয়েন্স তুমি নিয়ে রাখবে, ছোট করে লিখে রাখবে। সেটা ঐতিহাসিক স্থান হতে পারে, পাহাড় হতে পারে, গ্রাম হতে পারে, কিংবা সমুদ্র হতে পারে। যারা পিডিএফ নোটস নিয়েছো তারা কিন্তু প্রত্যেকটা টপিকের উপর পেয়েছো, আমি বলবো না। এখানে আমার বোধহয় পাহাড় বা গ্রাম বা ঐতিহাসিক স্থান এরকম কিছু দেওয়া আছে, আমার এখন মনেও নেই, অনেক দিন থেকে পিডিএফ নোটস চলছে তো, আর আমার মনে নেই কোনটা ঠিক আমি দিয়েছি। ঠিক ওইভাবে তুমি রচনাটা নিয়ে যাবে, কিন্তু যেটা নোট ডাউন করবে সেটা কি না, কোনো নির্দিষ্ট ঐতিহাসিক স্থানকে মাথায় রাখবে, নির্দিষ্ট কোনো পাহাড়ি অঞ্চলকে মাথায় রাখবে, নির্দিষ্ট কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলকে মাথায় রাখবে, নির্দিষ্ট কোনো বিদেশ অঞ্চলকে তুমি মাথায় রাখবে। সেইখানকার বিষয়গুলো তুমি একটু ভালোভাবে জেনে যাবে, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার পোশাক আশাক, সেখানকার মানুষ, সেখানকার পরিবেশ, সব কিছু তোমাকে নলেজে রাখতে হবে, ট্রান্সপোর্ট ব্যবস্থা সব কিছু। এরপর যেটা বলবো সেটা হচ্ছে তোমার দেখা কোনো ভালো বাংলা চলচ্চিত্র। এক্ষেত্রে অনেক সময় তোমাদের আসে সাম্প্রতিককালে তোমার দেখা কোনো চলচ্চিত্র, তোমাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন আসে, আমাকে কি বাংলা সিনেমায় লিখতে হবে, বাংলা চলচ্চিত্রই লিখতে হবে, না হিন্দি ইংরাজি যে কোনো লিখতে পারি? প্রথমে আমি বলবো সেটা তোমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেখানে পরীক্ষক কিন্তু তোমাকে সেভাবে কেটে দিতে পারেন না। কিন্তু পরীক্ষক যেটা করতে পারেন সেটা হচ্ছে, তুমি একজন বাংলার স্টুডেন্ট হিসাবে বাংলা খাতায় বাংলা চলচ্চিত্র সম্পর্কে না লিখে অন্য চলচ্চিত্র সম্পর্কে লিখছো, এটা কিন্তু একটা নেগেটিভ দিক। কাজে সেখানে তোমাকে মানে ফুল মার্কস যে সে রচনায় তুমি পাবে না, সেটা কিন্তু একেবারেই নিশ্চিত করে আমি বলতে পারি। আউট অফ 15 তোমার যদি টার্গেট থাকে, তাহলে কিন্তু সেখানে তুমি ফুল মার্কস পাবে না, সেখানে কিছু নম্বর তোমার তার জন্য কাটা যাবেই। এরপর যেটা আমি বলবো, সেই কারণে তোমার সাম্প্রতিককালের কোনো চলচ্চিত্র যদি তুমি দেখে রাখো, সেই চলচ্চিত্র সম্পর্কে বিভিন্ন বিষয়, তাহলে কিন্তু তুমি যে কোনো চলচ্চিত্র সম্পর্কে লিখে আসতে পারো, সেটা সাম্প্রতিককালের ওপর আসুক কিংবা আগের আসুক, যা আসুক না কেন তুমি লিখে আসতে পারবে। এবার বলি, তোমার প্রিয় চলচ্চিত্র বা তোমার দেখা চলচ্চিত্র যখন তুমি লিখতে বসছো, অনেকেই তোমরা যেটা করে থাকো সেটা হচ্ছে ওই চলচ্চিত্রের গল্পটা নিয়ে লিখে তোমার রচনা শেষ। এটা কিন্তু করলে একেবারেই চলবে না, কারণ ওই চলচ্চিত্র, যে কোনো চলচ্চিত্র ভালো বা খুব ভালো উন্নত একটা জায়গায় গিয়ে পৌঁছায় শুধুমাত্র সেই গল্পের গুণে নয়, সেই গল্পের সাথে সাথে নির্দেশকের গুণে। কারণ যিনি ডিরেক্টর, যিনি নির্দেশক, তার কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হয়। তিনি একটা স্তম্ভের মতো। আমাদের সত্যজিৎ রায়, যিনি একজন বিখ্যাত চিত্র পরিচালক বা তাকে তোমরা সকলেই চেনো, তিনি কিন্তু বলে গিয়েছিলেন একজন নির্দেশক একটা চলচ্চিত্রের স্তম্ভ স্বরূপ। কাজে একটা চলচ্চিত্র দাঁড়াতে গেলে নির্দেশকের সম্পর্কে তোমাকে বলতেই হবে, তার কাজটা কেমন। এরপর হচ্ছে সেখানকার অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দক্ষতা, তারপর হচ্ছে পারিপার্শ্বিক যে দৃশ্যগুলো, সেই দৃশ্যের অবতারণা, কিংবা কোনো গ্রাফিক্স ব্যবহার করা থাকলে সেটা কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে সে বিষয়ে তোমাকে বলতে হবে। তারপর হচ্ছে সেই চলচ্চিত্রের যে মিউজিক, মানে গায়ক গায়িকা, সেই মিউজিক ডিরেক্টর, তার সম্পর্কেও তোমাকে কিছুটা বলতে হবে। কাজেই একটা চলচ্চিত্র যখন তুমি শিখবে, সেই চলচ্চিত্রের সবটা তোমাকে শিখে যেতে হবে, এটা মাথায় রাখবে। এরপর হচ্ছে তোমার পড়া কোনো ভালো উপন্যাস অথবা গল্প। সেক্ষেত্রেও বাংলায় তোমার পড়া কোনো একটা উপন্যাস বা গল্পের নাম, তার গল্পর বিষয়, তার ভালো লাগার কারণ, তার চরিত্রগুলো সম্পর্কে সমস্ত কিছু তোমাকে জেনে রাখতে হবে। তার জন্য কিন্তু একটা নোট ডাউন প্রয়োজন। এরপর বলবো জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাওয়ার একটা অভিজ্ঞতা। এই বিষয়টা কিন্তু তোমাকে লিখতে গেলে তোমাকে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতাটাই লিখতে হচ্ছে। তুমি আইসিএসসি দিতে চলেছ এবং তোমার সেই অভিজ্ঞতাটা কেমন হচ্ছে, তোমার ফিলিং কেমন হচ্ছে, তার প্রস্তুতি তুমি কিভাবে নিচ্ছ, কার কার হেল্প পাচ্ছ, তোমার কি ধারণা আছে, মানে তুমি কি ভাবছো মনে মনে, সম্পূর্ণ নিজের মতো করে একটা ভীষণ স্বাধীনতা নিয়ে রচনাটা তুমি লিখে ফেলতে পারবে। এরপর আমি আসবো 6 নম্বর টপিকে। 6 নম্বর বিষয় কি না, ভাব প্রকাশমূলক রচনা। এটাও বিভিন্ন রকম রচনা হতে পারে। ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো কি, তোমার প্রিয় মনীষী, যে কোনো একজন মনীষীর নাম, তার সম্পর্কে সমস্ত কিছু ভালো করে শিখে যাও।
লাইন লার্ন করো না, বিষয় লার্ন করো, তাহলে তোমার লেখার সময় বাক্য গঠনে কোনো সমস্যা যেন তোমার না থাকে সেটা দেখে নাও, তাহলে কিন্তু রচনাটা তুমি নিজেই নামিয়ে আসতে পারবে। তোমার প্রিয় লেখক অথবা কবি, সেটা তুমি যে কোনো লিখতে পারো। তোমার প্রিয় লেখক কবি যে কোনো রকম আসতে পারে, কাজে একজন লেখক এবং একজন কবি সম্পর্কে জেনে যাও, তার সাহিত্য সৃষ্টি সম্পর্কে জেনে যাও, তাহলে কিন্তু রচনার লিখে আসবে। এবার হচ্ছে র্যাগিং, একটা ভয়ঙ্কর ব্যাধি হিসাবে আমরা র্যাগিংকে জানি। সেই র্যাগিংয়ের আগের রূপ, বর্তমান রূপ, র্যাগিং কী, র্যাগিং কেন ক্ষতিকারক, র্যাগিং সম্পর্কে ছাত্রছাত্রীদের যে ভূমিকা, এছাড়া প্রশাসনের দায়িত্ব, এই সমস্ত কিছু তোমাকে জানতে হবে। এরপর খেলাধুলা শিক্ষার অঙ্গ, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। খেলাধুলা কিভাবে শিক্ষার অঙ্গ হয়ে ওঠে, খেলাধুলা না করলে একেবারে যে চলে না, শুধুমাত্র বইয়ের পোকা হয়ে থাকলেই যে আমরা জীবনটা ভালো করে গড়ে তুলতে পারবো না, সেটা কেন, সেটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে। আসবে ভ্রমণের প্রয়োজনীয়তা, সেটাও কিন্তু একইভাবে এগোবে। এরপর তোমার শখ অথবা তোমার জীবনের লক্ষ্য, এটাও কিন্তু একটা ভাব প্রকাশমূলক ইম্পর্টেন্ট রচনা। সেটা তোমার নিজস্ব স্বাধীনতা, সেটাও তোমাকে গুছিয়ে বলতে হবে। তোমার নির্দিষ্ট শখ কী, তোমার জীবনের লক্ষ্যটা কী, কেন তুমি সেটাকে লক্ষ্য হিসাবে বাঁচছো, কেন তোমার নির্দিষ্ট শখ ওটা, বা কেন সেটার দিকে যাওয়ার জন্য তুমি কীভাবে এগোচ্ছ, এই সব বিষয়টা তোমাকে লিখতে হবে। এরপর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বর্তমান সমাজে নারীর অবস্থান, এটা খুব ইম্পর্টেন্ট একটা রচনা। আজকের দিনেও ইম্পর্টেন্ট। নারীর আগের অবস্থান কীরূপ ছিল, বর্তমানে অবস্থান কীরূপ, নারী কতটা স্বাধীনভাবে এখন চলতে ফিরতে পারে, স্বাধীনতা তার কতটা, এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাকে নলেজ রাখতে হবে। আর প্রাচীনকালে নারীর যে মানে বিখ্যাত যে নারীরা ছিল সেই প্রজ্ঞাপারমিতার যুগে, সেটাও কিন্তু একটা ধারণা নিয়ে তোমাকে যেতে হবে। এরপর যে টপিকে আসবো সেটা হচ্ছে সাম্প্রতিককালের ঘটনা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। সাম্প্রতিককালের ঘটনা নিয়ে একটা না একটা রচনা প্রায়শই দেওয়া হয়ে থাকে। সাম্প্রতিককালের রচনার ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো শিখবে সেটা হচ্ছে সাম্প্রতিককালের কোনো মর্মান্তিক দুর্ঘটনা। সেটার ক্ষেত্রে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা, সেটাকেই তোমরা হাতিয়ার করো। সেটা কিন্তু সবথেকে বড় মর্মান্তিক দুর্ঘটনা, যেটা এবছরের যার দিকে লক্ষ্য রেখে এই রচনা। এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, তোমার প্রিয় কবি হিসাবে আসতে পারে, কাজী নজরুল ইসলাম ডাইরেক্ট আসতে পারে। এক্ষেত্রে আমি বলছি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সম্পর্কে একটা ধারণা তোমার থাকা দরকার, তার সাহিত্য কীর্তি সম্পর্কে ধারণা জানা দরকার, তার অন্যান্য দিক, সাহিত্য ছাড়াও তার যে অন্যান্য দিক, সেগুলোও তোমাকে জানতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে রচনাটা লিখতে হবে। এরপরে বর্তমান ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। তোমরা জানো রিসেন্টলি কাশ্মীরে যে সন্ত্রাসবাদ ঘটে গেছে, সেটা কিন্তু একটা ভয়াবহ ঘটনা। কাজেই এই ধরনের ঘটনা কিন্তু তোমাদের রচনার টপিক হিসাবে আসতে পারে। সন্ত্রাসবাদ বা ভারতের সন্ত্রাসবাদ এরকমভাবে টপিক আসতে পারে, কিংবা হিংসা, মানে হিংসা কীভাবে মানুষের ক্ষতি করে, হিংসার উন্মত্ত বৃদ্ধি, এরকম একটা হেডিং দিয়ে যে কোনো টপিক তোমাদের দেওয়া হতে পারে। এই দুটো টপিক মানে তোমাদের জন্য কিন্তু আমার রেডি আছে, আমি পরে সে কথায় আসছি। এই হচ্ছে বিষয়। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আত্মকথামূলক রচনা। আত্মকথামূলক রচনার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে অমুক রচনাই আসবে। যে কোনো রচনা তোমাদের আত্মকথামূলক রচনা হতে পারে। সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে বিষয়গুলো, সেটা হচ্ছে আত্মকথামূলক রচনা যখন তুমি লিখছো, সেটা স্থান নির্ভর কি বস্তু নির্ভর কি প্রাণী নির্ভর। এবং স্থান নির্ভর বা বস্তু নির্ভর হলে বা ওই ধরনের রচনা লেখার সময় তোমাকে নিজে সেই বস্তু বা সেই স্থান বা সেই প্রাণী হয়ে উঠতে হবে। আমি সে, এভাবে রচনাটা লিখতে হবে। আমি অমুক, আমার অমুক দিন আমার সৃষ্টি হয়েছিল। এবার রচনাটা শুরুটা একটু বেশ সুন্দর করে করতে হবে, একটা নাটকীয়ভাবে, তাহলে দেখবে রচনাটা আরও ভালো হবে। এবার যেটা বলবো, যখন কোনো স্থান বা বস্তু নির্ভর রচনা তুমি লিখতে শুরু করছো, তখন কিন্তু নির্দিষ্ট কোনো ভালো নামকে তুমি যদি চুজ করো, ধরো স্থানের ক্ষেত্রে বলি, যেমন একটা রেলওয়ে স্টেশনের আত্মকথা। এখন এই রেলওয়ে স্টেশন, তুমি যদি ইম্পর্টেন্ট কোনো রেলওয়ে স্টেশনের কথা লেখো, ধরো হাওড়া স্টেশন, তাহলে তার সঠিক তথ্য তোমাকে লিখতে হবে। কাজে আমি সবসময় অ্যাডভাইস দেবো, তোমরা কিন্তু এমন একটা রেলওয়ে স্টেশন যেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে মানুষ খুব একটা নাম জানে না, সেক্ষেত্রে তোমার কিন্তু বানিয়ে লেখার অজস্র সুযোগ আছে। আর যদি তুমি বড় রেল স্টেশন বা বড় কোনো নাম নিয়ে লিখতে চাও আত্মকথামূলক রচনা, তাহলে তার সঠিক ইনফরমেশন তোমাকে কিন্তু কালেক্ট করতে হবে, নাহলে কিন্তু মার্কস পাবে না। আচ্ছা, এবার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে পিডিএফ নোটস সংক্রান্ত বিষয়। যারা আমার পিডিএফ নোটস ইতিমধ্যে পারচেস করেছো বা যারা পিডিএফ নোটস পারচেস করবে, তারা সেই পিডিএফ নোটস থেকে 2026-এর জন্য বা 2026-এর জন্য যে রচনাগুলো বাদ দেবে, পড়বে না, সেগুলো হচ্ছে প্রথম একটি শ্রেণীকক্ষের আত্মকথা, যেটা 2025-এ কিন্তু এসে গেছে। শূন্য শ্রেণীকক্ষ বলে আমি দিয়েছিলাম, কিন্তু ওই রকমভাবেই তুমি লিখতে পারতে শ্রেণীকক্ষের আত্মকথা।
নেক্সট হচ্ছে আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতা, যেটা 2025 এসে গেছে। আমার পিডিএফ নোটসে সেটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বলে আছে, সেই রচনাটা বাদ দেবে। এরপর আসবো একটি ভিড় বাসে কিছুক্ষণ, যেটা আমি দিয়েছিলাম, যেটা 2025-এ একটি ভিড় ট্রেনে কিছুক্ষণ বলে এসে গেছে, কাজে ওই রচনাটা এবছর আর আসবে না। কাজে গত বছর 2025-এ কিন্তু তিনটে রচনা আমাদের পিডিএফ থেকে তোমরা কমন পেয়েছো, কাজে এবছরও ওখান থেকে পাবে, এটা আমি নিশ্চিত করে বিশ্বাস রাখতে পারি। যাই হোক, এরপরে যেটা হচ্ছে শতাব্দীর সেরা বিপর্যয় করোনা ভাইরাস, এটা এই মুহূর্তে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, অনেকবার এসে গেছে, সেজন্য এটা তুমি বাদ দিতে পারো। যদি খুব সময় থাকে একটু জেনে যেতেও পারো, তবে ইম্পর্টেন্ট নয়, এটা আমি এখনই বলছি। এরপর হচ্ছে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, এটা বাদ দেবে, কারণ হচ্ছে এই মুহূর্তের ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ওই আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, কাজে সাম্প্রতিক রচনা হিসাবে ওটাকেই তোমাকে ভালোভাবে তৈরি করতে হবে। এরপর যেটা বাদ দেবে 6 নম্বর রচনা, সেটা হচ্ছে চন্দ্রযান 3, সেটা তোমাদের জন্য সম্ভবত এবছরে আসার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, কাজে এই রচনাটা তুমি এবছর বাদ দিতে পারো। আচ্ছা, এবার বলবো যারা আমার পিডিএফ নোটস পারচেস করেছো ইতিমধ্যে, তারা অবশ্যই আমাদের 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিশেষ কিছু রচনায় এবছর অ্যাড হচ্ছে, মানে তোমরা কালকে থেকে এটা করলে ভালো হয়, তাহলে সেই রচনাগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। সেই রচনাগুলো আমি কি দিয়েছি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে সাম্প্রতিককালের ভয়াবহ বা মর্মান্তিক একটি দুর্ঘটনা, যেটা ওই বিমান দুর্ঘটনা, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, সেটা দিয়েছি। এবার আমি অ্যাড করেছি কাজী নজরুল ইসলাম, যে ইম্পর্টেন্ট রচনা, এবছর খুব ইম্পর্টেন্ট একটা রচনা, কারণ যেহেতু তার মৃত্যুবার্ষিকী 50 বছর পূর্ণ হলো, সেই হিসাবে ইম্পর্টেন্ট, সেটা আমি অ্যাড করেছি। আমি অ্যাড করেছি সন্ত্রাসবাদ, ভারতের সন্ত্রাসবাদ অ্যাড করেছি। আর এটার হিংসা উন্মত্ত বৃত্তি যদি আসে, সেটা তো অলরেডি পিডিএফ নোটসে আছে, অসুবিধা নেই। আরও একটা রচনা আমি এবছর অ্যাড করেছি, আত্মকথামূলক রচনা, যেটা প্রাণী নির্ভর আমার দেওয়া ছিল না, সেটা হচ্ছে একজন ফেরিওয়ালার আত্মকথা। এই 4টে টপিক কিন্তু এবছর নতুন অ্যাডিশন হয়েছে। তোমরা যারা যথারীতি কিনে নিয়েছো পিডিএফ নোটস, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে ওই পিডিএফ নোটসগুলো আবার নিয়ে নাও বিনামূল্যে, কারণ ওখানে তোমাদের নতুন করে কোনো পেমেন্ট কিন্তু করতে হবে না। আর যারা পিডিএফ নোটস নাওনি, তাদের রচনা নিয়ে টেনশনে আছো, আবার বলছি, তারা আর কোনো রকম দেরি না করে অবশ্যই পিডিএফ নোটসটা পারচেস করতে শুরু করে দাও। যাই হোক, এরপরে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রচনা কমন পেলেই যে ফুল মার্কস পাবে তা কিন্তু একেবারেই নয়। যে কারণে রচনায় তোমরা মার্কস পাও না, সেই বিষয়গুলো আমি আজকে ভালোভাবে উল্লেখ করে দেবো। তার আগে তোমাদের একটা কথা বলবো, ইতিমধ্যে আমাদের চ্যানেলে মিশন ম্যাথস 100 আউট অফ 100 নামক ভিডিওটা আপলোড হয়ে গেছে। যারা এই মুহূর্তে নাম এনরোল করেছো সেই বিশেষ কোর্সে, তাদের বলছি না, যারা এখনো ভাবছো সেই বিশেষ কোর্সটায় তুমি নাম এনরোল করবে কিনা বা তোমরা নিজেরা অংশ নেবে কিনা, তাদের জন্য বলবো এটা কিন্তু সম্পূর্ণ ট্রিকি ওয়েতে 30 ডেজের মধ্যে তোমাদের টেনে নিয়ে যাওয়ার একটা বিশেষ কোর্স, যেখানে প্রতিদিন ওয়ার্কশিটের মধ্যে দিয়ে, প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে তোমরা সমস্ত চ্যাপ্টারগুলো কভার করছো, অথচ নির্দিষ্ট ম্যাথসের মধ্যে দিয়ে, যেগুলো নিশ্চিতভাবে বোর্ডে তোমরা কমন পাবে। আমি আমার বাংলার ক্ষেত্রে যেভাবে বলে থাকি সেভাবেই বলছি, এবং এটা কোনো বাজে কথা নয়, একেবারে নিশ্চিতভাবে তোমাকে বলছি, তোমরা যদি নির্দিষ্টভাবে ওই স্যারকে ফলো করো, তোমরা পেয়ে যাবে কমন নিশ্চিতভাবে বোর্ডে। যারা 100 আউট অফ 100 পাবার কথা ভাবছো কিন্তু টেনশনে আছো, তারা ইমিডিয়েট জয়েন করো। যারা খুব পুয়ার কন্ডিশনে আছে তারাও জয়েন করো, কারণ হচ্ছে এই যে কোর্স সেটা একটা ট্রিকি ওয়ে কোর্স, খুব কম সময়ের কোর্স, এবং প্রত্যেক দিন যে সামগুলো তোমরা করবে সেগুলো তোমাদের জন্য বোর্ডে একেবারে নিশ্চিত কোয়েশ্চেন পেপারে তার রিফ্লেকশন তোমরা পাবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কাজে আর কোনো রকম দেরি না করে তোমরা নিজেদের নাম নথিভুক্ত করো। আচ্ছা, এবার আমরা যাব আমাদের পরবর্তী বা লাস্ট বিষয়ে, সেটা হচ্ছে কিভাবে তোমরা কোন বিষয়গুলোর দিকে নজর রাখলে রচনায় 15 আউট অফ 15 পেয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমেই যেটা করবে সেটা রচনাটা ভালোভাবে পড়বে। রচনা যদি তোমরা ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু কখনোই রচনা ভালো লিখতে পারবে না। অনেক সময় একটুখানি পড়ে এই বিষয়টা বুঝে লিখতে শুরু করে দাও, ঠিক কী কী চাওয়া হয়েছে সেটার দিকে তাকাও না। নাম্বার 2, রচনা লেখার শুরুতে শুধুমাত্র নাম্বারিং করলে চলবে না। রচনার টপিকটা যেটা কোয়েশ্চেন পেপারে দেওয়া আছে সেটা বড় বড় করে লিখে আন্ডারলাইন করে দাও, যাতে পরীক্ষকের খুঁজতে না হয় যে তুমি ঠিক কী রচনা লিখতে চলেছো। এতে করে পরীক্ষকের একটা ভালো পজিটিভ দিক তুমি নিজের দিকে নিয়ে আসতে পারবে।
এরপর হচ্ছে রচনাটা তুমি একেবারে শেষে লিখবে, যে সময়টা রেখে দেবে সেই নির্দিষ্ট টাইম মেনটেনের যে ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্ট, তার উপর ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সেখানে দেখে রাখবে সেটা কিভাবে তোমরা লিখবে। তা যাই হোক, সেই রচনার টাইমের মধ্যে রচনাটা শেষে লিখবে, কারণ যারা খুব ভালোভাবে রচনাটা প্রিপেয়ার করে আসো, কমন পাও, তাদের জন্য যেমন ক্ষতি, আবার যারা কমন পাও না তাদের জন্য ক্ষতি। কারণ যারা কমন পাও তারা খুব ভালোভাবে গুছিয়ে সম্পূর্ণটা লিখতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলো, বাকি বিষয় কিন্তু তোমরা শেষ করে আসতে পারো না। বাংলার এটা সবচেয়ে বড় সমস্যা। আর যারা কমন পাও না তারা ভাবতে সময় নিয়ে নাও, ফলে বাকি বিষয়গুলো জানা থাকলেও ভালোভাবে লিখে আসতে পারো না। কাজে রচনায় হাত দেবে একেবারে শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার হচ্ছে রচনার শুরুতে ওই হেডিং দেওয়ার পরে তুমি যখন লিখছো তখন ওই বিষয় সংক্রান্ত কোনো ভালো গান, কোনো ভালো কবিতার লাইন তুলে দাও, কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওই বিষয়টার সাথে, তা না হলে কিন্তু মার্কস পাবে না। অথবা কোনো মনীষী, কোনো লেখক বা কোনো ভালো মানুষের, বিখ্যাত মানুষের কোনো উক্তি ওখানে যদি তুলে দাও, তাহলে কিন্তু তোমরা রচনার প্রথমেই একটা ভালো বেশ ইমপ্রেশন তৈরি করতে পারবে। এবার হচ্ছে যে রচনা তুমি লিখতে যাচ্ছ সেই রচনাকে প্যারাগ্রাফে ভাগ করো, খুব কম করেও 3টে প্যারাগ্রাফ তোমাকে করতেই হবে। ভূমিকা, মূল বিষয় এবং উপসংহার। তার মানে এই নয় যে তোমাকে প্রত্যেকটা সাব টাইটেল লিখতে হবে, ভূমিকা বলে ভূমিকাটা লিখলে, উপসংহার বলে উপসংহার লিখলে, এমনটা নয়। প্যারাগ্রাফ ডিভাইড করে, ডিভিশনটা করে নিয়ে ঠিকঠাক তুমি বিষয়টা লিখে ফেলো, তাহলেই পাচ্ছ ফুল মার্কস। এবার বলবো, ভূমিকা যখন তুমি লিখছো তখন শুরুতে ওই যে বললাম ওই লাইনটা তুলে দিচ্ছ সেটা তো আছে, এছাড়া তোমরা অনেকেই যেটা করো মূল বিষয় থেকে বেরিয়ে যাও, সেটা কিন্তু করবে না। খেয়াল রাখবে কোন বিষয়টাকে বলা হয়েছে। ধরো এই যে বললাম সাম্প্রতিককালের একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা বা বিমান দুর্ঘটনা, সরি, তাহলে তোমাকে প্রথমেই দেখতে হবে বিমান অভিযান আমাদের জীবনে কীরকম, দুর্ঘটনাটা কীরকম, এভাবে তোমাকে কিন্তু শুরু করতে হবে। সেই বিষয়টা শুরু করতে গেলে তোমাকে কিন্তু বিষয়টা ভালোভাবে লিখতে হবে। এবার আমি বলবো, রচনা যখন তুমি লিখছো, চুজ করছো, তখন ইনফরমেটিভ রচনা যদি তুমি লেখো, সেক্ষেত্রে কিন্তু সেই ইনফরমেশনগুলো সঠিক জানতে হবে। যদি না জানো তাহলে আমি তোমাদের বলবো সেই ধরনের রচনা চুজ করো না, কারণ সেই রচনায় তোমাদের অনেকটা মার্কস কিন্তু কাটা যাবে। কাজেই রচনা চুজিং একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে যে রচনা লিখছো সেই রচনাটার বিষয় থেকে ছিটকে যাবে না। যেমন উৎসব লিখতে বসছো, ধরো বাঙালির উৎসব লিখতে গিয়ে আমি অনেককে দেখেছি বাংলার উৎসব, সামান্য ভূমিকা লিখলে বাংলার উৎসবের কয়েকটা নাম দিলে, দিয়ে শুরু করলে দুর্গাপূজা, ব্যাস এবার তোমার চললো দুর্গাপুজোর রচনা, দুর্গাপুজোর সমস্ত বিবরণ। এখানে কিন্তু পরীক্ষকের ফুল মার্কস তুমি কখনো পেতে পারো না, কারণ তুমি উৎসব থেকে ছিটকে একটা পার্টিকুলার উৎসবে ঢুকে গেছো। কাজে তোমাকে বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা বিষয় সমানভাবে না লিখলেও, মানে প্রত্যেকটা উৎসব সামান্য সামান্য করে লিখবে। হ্যাঁ, বাংলার জাতি মানে সব থেকে বড় উৎসব যেটা, সেটা হচ্ছে দুর্গাপূজা, কাজে দুর্গাপূজাটা একটু বড় করে লিখবে, খুব বড় না, সামান্য অন্যান্য টপিক থেকে একটু বড়, মানে অন্যান্য বিষয় থেকে একটু বড়, সেভাবে তোমাকে লিখতে হবে। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে লেখার সময় ছোট ছোট বাক্য গঠন করবে, তাহলে দেখবে ভুল কম হবে। বাক্যটা জটিল করে ফেললে তোমরা কিন্তু খেই হারিয়ে বাক্যটা একেবারে অর্থহীন করে তোলো, সেটা যেন না হয়। মনে রাখবে স্পেলিং মিস্টেক যেন না হয়। প্রথমেই যে হেডিং করছো মানে মূল টপিক, সেখানে কোয়েশ্চেন পেপার থেকে মিলিয়ে হেডিংটা করো, ওখানেও কিন্তু তোমরা ভুল স্পেলিং লিখে আসো, সেটা যেন না হয়। ইম্পর্টেন্ট যে শব্দ সেগুলোই যেন ভুল না হয়। ধরো তুমি কোনো একটা প্রিয় উপন্যাস নিয়ে লিখছো, প্রিয় ঔপন্যাসিক নিয়ে লিখছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই উপন্যাসের নাম, উপন্যাসের চরিত্রের নাম, ঔপন্যাসিকের নাম এগুলো ঠিক ঠিক লিখতে হবে। এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। সামান্য বিষয় যে স্পেলিংগুলো মিস্টেক হয়, ধরো তুমি দিন লিখতে গিয়ে দিনের মানে রস্যইটা দিতে একটু মিস্টেক করে ফেলেছো, সেটার জন্য কিন্তু খুব বেশি মার্কস কাটা যায় না। তারপর ধরো তুমি সেন্টেন্স কোথাও একটা লিখতে গিয়ে কোনো একটা ওয়ার্ড মিস করে ফেলেছো, সেটা বারে বারে করলে কিন্তু অনেকটা মার্কস কাটা যায়। কোথাও একটা ছোট্টখাটো হয়ে গেলে সেটা অতটা মার্কস কাটা যায় না। কাজে স্পেলিং কনসেপ্ট তোমাকে মেন বিষয়ে ফোকাসড রাখতে হবে, মানে থাকতে হবে, সেই বিষয়টা তুমি মাথায় রাখবে। তাহলে এই বিষয়গুলো গুছিয়ে যদি তুমি লিখে আসতে পারো, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ রচনায় 15 আউট অফ 15, অতএব একেবারে ফুল মার্কস। তাহলে আর কোনো চিন্তা না করে খুব তাড়াতাড়ি লেগে পড়ো রচনার প্রস্তুতি পর্বে। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, খুব ভালো থেকো।